পোলাপান বাইসে বাইসে কাদেরকে ধরছে? দুর্বল জায়গায়। নুরুল হুদারে ধরলে চাঁদা পাবে, তো আমি কি আবেদ কি আউয়াল তারা ধরলে চাঁদা পাবে, কিংবা রকিবউদ্দিনকে ধরলে চাঁদা পাবে, তারপর সাবেক এমপি মন্ত্রী যে এই তালিকা তাদের থাকে। ওই যেমনি ট্রেন ডাকাতি করে হিসাব করে আপনি একটা ট্রেন একটা সবাই ধরে, যেটা প্ল্যান করা সবাই ধরে না, পার্টিকুলার লোক। সুতরাং ওই খুঁজে খুঁজে যাইতেছে এবং এরা আরামসে গিয়ে চাইছে 1 কোটি। এর কারণ কি? সাহস হয়ে গেছে চাঁদাটা চাইতে। আর 1 কোটি চাইলে 10 লাখ 20 লাখ ইজিলি দেয়। 10 লাখ 20 লাখ টাকা ইজিলি দেয়, এটা কি তামাশা নাকি? টাকাটা তো তামাশা না, কিন্তু দিয়ে দিচ্ছে, মানে চেপে যেতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এনসিপি চাঁদাবাজি করে, সব দল যদি চাঁদাবাজি করে, তাহলে এদের এত গুরুত্ব কেন? তাদেরটা যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আরো যাদের নাম আসছে বা বহিষ্কার করছে, সেই রেটে গ্রেপ্তারটা নাই। যদি আপনি ওইভাবে ধরেন, যতজন বহিষ্কার হয়েছে ততজন কি গ্রেপ্তার হয়েছে? হয় নাই। সুতরাং সব জায়গায় একটা পক্ষপাতিত্ব আছে, যেটা আমরা এক্সপেক্ট করি না। এই হলো আমার চাঁদাবাজি নিয়ে অভিযোগ। যদি এই চাঁদাবাজ ধরতে হয়, রাষ্ট্রীয় চাঁদাবাজি বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় চাঁদাবাজি কোনটা? যত সচিব, বাংলাদেশে কোনো সচিব নাই, রিটায়ার্ড সচিব, যাদের লাইফ তার সার্ভিসকালীন সময় মাসিক 20 লাখ টাকা খরচ করে নাই। এর চাঁদাবাজি বলেন, যেটা বলেন, এই যে চাঁদাবাজি, টাকা কালেকশন, এটা বাংলাদেশের একটা পুরনো ঘটনা। কেউ যদি বলে এটা আজকে শুরু হয়েছে, আমি মনে করি এটা স্রেফ ঢা মিথ্যা কথা। চাঁদাবাজি একটা ট্রেডিশনাল বিষয়, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তো আমরা পরিবর্তন আশা করছি। আর সবচেয়ে বড় কথা, আমরা 16 বছরের যে ঘটনা, 16 বছরের যে টার্মোয়েল সিচুয়েশন দেশটাকে যেখানে রেখে গেছে, সেটা আপনি 11 মাসে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে ফেলবেন। তার ভিতরে চাঁদাবাজি নিয়ে ভাববেন কখন, সংবিধান নিয়ে ভাববেন কখন, ঐক্যমত্য নিয়ে ভাববেন কখন? এই সব কিছু মিলাইলে মানে রাষ্ট্রটা এখন যে জায়গাটা আছে, এখানে সেই বিষয়টা খুব বড় কোনো ইস্যু নয়। আবার কেউ ভাববে আমি চাঁদাবাজি সমর্থন করি, অফকোর্স নট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি দেখবেন প্রত্যেকটা দল একে অপরকে ব্লেম দিচ্ছে, যে আমি বলছি উনি চাঁদাবাজি করে, উনি বলছে আপনি চাঁদাবাজি করেন, আপনি বলছেন আমি চাঁদাবাজি করি। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে সবাই চাঁদাবাজি করি, অ্যান্ড ইফ ইট ইজ নট এ ফ্যাক্ট, তাহলে কেউই করি না। কথা সিম্পল। ভিন্ন ভিন্ন নামে, কেউ ডোনেশন, কেউ হাদিয়া, কেউ চাঁদাবাজি। তার মানে সবাইকে আমরা চাঁদাবাজ বলছি, এটা সত্য হইলে আমরা সবাই চাঁদাবাজ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এনসিপির 4 জন গেল চাঁদাবাজি করতে, কোথায় গেছে তা জানেন? আপনি দেখবেন যে ওই যে ট্রেনে ডাকাতি হয়, পরে যে ব্রিফকেসের ভিতর থেকে নগদ 7 লাখ টাকা পাইছে, খুঁজে দেখবেন সে কোনো আমলা, মানে যার কাছে ঘুষের টাকা আছে। মানে তাদের কাছে, যেমন বেনজির সাহেবের বাড়ি খুঁজা পাইছে, যেটা নাকি ইমেলদা মার্কোস আর কোন মার্কোস তাদেরকে হার মানাইছে, তার পোশাক পরিচ্ছদ। এটাকে আপনি কি বলবেন? সে ছিল বাংলাদেশের আইজি। এই দেশের সরকার কি সেটা জানতো না? আপনি বিএনপিকে চাঁদাবাজ বলেন, এনসিপিকে বলেন, আপনি ওইটার সাথে খালি কম্পেয়ার করে দেখেন। আপনি কম্পেয়ার করে দেখলে এটা কোনো অপরাধী না, ফর গডসে। তারপরে আমি বলছি না আমি চাঁদাবাজিকে সমর্থন করি। ওনারা কি করেছেন? ওনারা তো চাঁদাবাজি করছেন, হাত পা বেঁধে নিয়ে গেছেন, ক্রস ফায়ার দিবেন 50 লাখ টাকা না দিলে। ওই 5,000 10,000 টাকা গুইনা 100 কোটি টাকা, 1000 কোটি টাকা অ্যাবসার্ড ওকালতি করে খায়। জিজ্ঞেস করেন, ইফ ইট ইজ অ্যান অনেস্ট প্রফেশন, আপনি ভাবেন আপনার জীবনে 5 কোটি টাকা 40 বছর ওকালতি করে একখান করা খুব টাফ। গল্প যে যতই করুক, সেখানে বেনজির সাহেব ছিল মার্কোস। কে কি করেছে তার লোম টাচ করতে পারেনি বাংলাদেশের কেউ। সে প্রাইম মিনিস্টার ছাড়া কারো কাউন্টই করতো না। আপনি এই চাঁদাবাজ নিয়ে আলাপ করছেন কেন? আবারও বলছি, এটা আমি বৈধতা দিচ্ছি না, কাজে ওইখানে আগে যান। আর সব দল সবাইকে চাঁদাবাজ বলে, সুতরাং আপনার ধরে নিতে হবে সবাই চাঁদাবাজ, যদি এটাকে সত্য মনে করেন। তৃতীয় বিষয়টা একটা আসেন, আপনি যে বিএনপি থেকে চাঁদাবাজির কথা উঠছে, উনি বলল যে অনেক দল আছে তার গুডউইল নষ্ট করতে চায়। আপনি যদি গুডউইল নষ্ট করতে চান, ফর এক্সাম্পল, আমি এগ্রিড, করতেই পারেন, কিন্তু পত্রিকার ভাষণ যদি মিথ্যা হয় যে 2000-5000 লোক বহিষ্কার করছে, তার মানে প্রাথমিকভাবে আপনি কি আইনের ভাষায় প্রাথমিকভাবে আপনি এটারে একটা অ্যাপ্রুভাল দিচ্ছেন, মানে স্বীকার করে নিচ্ছে। স্বীকার করুন, না আপনি বহিষ্কার করবেন না। যদি কোন 5 জন করছেন বহিষ্কার, তাই বা করবেন কেন? 1 2 পত্রিকা যদি সব নিয়ে ফলস আসে, আপনার তো রাইট আছে রিজয়েন্ডার দেওয়ার। রিজয়েন্ডার দিলে নাও ছাপতে পারে, না ছাপলে আপনি বলতে পারেন আমি রিজয়েন্ডার দিছিলাম, ছাপে নাই। সেই বক্তব্য আমরা পাই নাই। সুতরাং চাঁদাবাজিটা এডমিটেড, সব পার্টি করে।
এখন আসেন এই পোলাপান বাইসে বাইসে কাদেরকে ধরছে? দুর্বল জায়গায়। নুরুদারে ধরলে চাঁদা পাবে, তো আমি কি আবেদ কি আউয়াল তারা ধরলে চাঁদা পাবে, কিংবা রকিবউদ্দিনকে ধরলে চাঁদা পাবে, তারপর সাবেক এমপি মন্ত্রী যে এই তালিকা তাদের থাকে। ওই যেমনি ট্রেন ডাকাতি করে হিসাব করে আপনি একটা ট্রেন উঠে সবাই ধরে, যেটা প্ল্যান করা সবাই ধরে না, পার্টিকুলার লোক, সুতরাং ওই খুঁজে খুঁজে যাইতেছে এবং এরা আরামসে গিয়ে চাইছে 1 কোটি। এর কারণ কি? সাহস হয়ে গেছে চাঁদাটা চাইতে। আর 1 কোটি চাইলে 10 লাখ 20 লাখ ইজিলি দেয়। 10 লাখ 20 লাখ টাকা ইজিলি দেয়, এটা কি তামাশা নাকি? টাকাটা তো তামাশা না, কিন্তু দিয়ে দিচ্ছে, মানে চেপে যেতে চায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এনসিপি চাঁদাবাজি করে, সব দল যদি চাঁদাবাজি করে, তাহলে এদের এত গুরুত্ব কেন? তাদেরটা যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আরো যাদের নাম আসছে বা বহিষ্কার করছে, সেই রেটে গ্রেপ্তারটা নাই। যদি আপনি ওইভাবে ধরেন, যতজন বহিষ্কার হয়েছে ততজন কি গ্রেপ্তার হয়েছে? হয় নাই। সুতরাং সব জায়গায় একটা পক্ষপাতিত্ব আছে, যেটা আমরা এক্সপেক্ট করি না। এই হলো আমার চাঁদাবাজি নিয়ে অভিযোগ। যদি এই চাঁদাবাজ ধরতে হয়, রাষ্ট্রীয় চাঁদাবাজি বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় চাঁদাবাজি কোনটা? যত সচিব, বাংলাদেশে কোনো সচিব নাই, রিটায়ার্ড সচিব, যাদের লাইফ তার সার্ভিসকালীন সময় মাসিক 20 লাখ টাকা খরচ করে নাই, এমন কোনো আমলা নাই। একটা তো বেঞ্জির উদাহরণ দিলাম। রাষ্ট্রীয় চাঁদাবাজি যেই লেভেলে গেছে, সেটা রাষ্ট্রের সরকার বৈধতা দিছে। সুতরাং সেই সমস্ত সরকার এবং যারা পরীক্ষিত, আমরা সবাই দেখছি কম বেশি, তারা কে কি করেছে। সুতরাং এটা আমার কাছে একটা বিরাট অভিযোগ। আগে মানুষের রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রীয় দায়িত্বে যাবেন, চিন্তায় সৎ আপনাকে হতে হবে। আপনি চিন্তায় সৎ না হন, মানুষ সৎ অসৎ হয় চিন্তায়। মানে অপকর্ম করার পর আপনি ভাবেন না, প্রথম চিন্তা করেন অমুকের চাঁদাবাজি করব, প্রথম চিন্তা করেন অমুকরে কিল করব, প্রথম চিন্তা করেন ওকে আটকে টাকা নিব। আগে চিন্তা, মানে চিন্তায় সৎ। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ আমি বিগত 53 বছর, তো ভালো কথা, আমি দেখিনি কেউ চিন্তায় সৎ। কেননা চিন্তায় সৎ থাকলে, আপনার চিন্তায় যদি অসৎ নন, আপনার অ্যাকশন অসৎ হবে কেন? আপনি বেনজির সাহেবের বাসায় 300 স্যুট পাওয়া যাবে কেন? আপনি আইজি কি জানি আর্মি চিফ, ওর নাম কি, আজিজ সাহেব, তার লাইফ স্টাইল আপনারা জানেন? কোন সচিবের লাইফ স্টাইল কিরকম? আপনি কি জানেন বাংলাদেশে বিডিআর হত্যা যখন হয়েছে, তখন আইজি সাহেবের মেয়ের জামাই মারা গেছে সেখানে, তার কোনো ফিলিংস আমি দেখি নাই, বরং সেটাকে ক্যাশ করে সে লন্ডনের অ্যাম্বাসাডার হয়েছে। এই হলো চাঁদাবাজির নমুনা। জি, আর জনাব রাজ্জাকী, আমি মাসুদ ভাইয়ের সাথে বিষয়ে কতগুলি কথা বলি। উনি মিডিয়ার কথাটা বলছে, মিডিয়ার উপর ডিপেন্ড করতে নাই, মানে যেটা বলা হচ্ছে আর কি। তাহলে আপনার এনসিপির চাঁদাবাজ যেগুলো ধরলো, আমাদের কাছে সোর্স মিডিয়া, আমি এটা কি বলবো? এটা কি সঠিক নয়? তারপরে এটা তো একেবারে স্পষ্ট যে তারা কোর্টে গেলেন বা তাদের আইনি প্রক্রিয়া বুঝলাম। আমার কাছে উনি বলছে যে যাদের এত বহিষ্কার করা হলো তারা তো মামলা হয়নি। সেই রাইট, সেটাই বলছি। 1 নম্বর উনি বলছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ চাঁদাবাজি করলেও হয়, সেটা একটা। এর আরো ক্রাইটেরিয়া, আরগুলো তো আমি জানি না, আপনি আরগুলো তো জানবেন না। আপনি যখন অভিযোগ আসছে তার পরিপ্রেক্ষিতে যখন বহিষ্কার, তখন মনে হয় এটার সাথে রিলেভেন্ট। আচ্ছা, সেটা আমি বলছি। 2 নম্বর, বহিষ্কারদেরকে গ্রেপ্তার করছে না, আমি কথাটা বলছি কেন করছে না। প্রশাসন ডিপেন্ড করে লংজিভিটির উপরে, কে আসতেছে সামনে ক্ষমতায়। প্রশাসন নিশ্চিত ক্ষমতায় আসবে কারা এবং 5 বছর থাকবে, এটা প্রশাসনকে চিন্তা করতে হয়, আমাদের অতীত অভিজ্ঞতা। আচ্ছা। 3 নম্বর আসেন, রাজনীতিবিদদের কথা বলছে, যেটা বলছে রাজনীতিবিদ হয়তো কিছু খারাপ হতে পারে, আমি একমত। টপ যদি খারাপ হয়ে যায়, বাকিগুলার আলাপ করে লাভ নাই। বেনজির সাহেব যখন অর্জন করছেন, তখন হাসিনা ছিলেন ক্ষমতায়, তো ওই টপ যদি অ্যালাউ করে, আর দরকার নেই তোমার খারাপ হওয়ার। আপনি টপ ঠিক থাকলে, যেমন একটা থানার ওসি যদি ভাবে যে এই থানার কেউ ঘুষ খাইতে দেবে না, থানার ওসি, আপনি লিখে রাখতে পারেন কেউ ঘুষ খেতে পারবে না, সিম্পল। কাজী সব খারাপ আমি বলিনি, সব খারাপ বলার প্রয়োজনও নাই। 18 কোটি লোকের মধ্যে আপনি 16.5-17 কোটি লোক পাবেন ভালো, আর বাকিরা খারাপ। এবং খারাপটা এরকম খারাপ যেটা সংক্রামক ব্যাধির মতো। আর খারাপের সাথে সম্পর্ক 2টা জিনিসের, এক পাওয়ার আর এক টাকা। দিন শেষে সবার টাকা দরকার। এই পিএইচডি হোল্ডার বলেন, লয়ার বলেন, অমুক বলেন, তমুক বলেন, এন্ড অফ দ্য ডে ইউ নিড মানি। পাওয়ারের সাথে যখন টাকা আসে, সোনায় সোহাগা, আমি সেটা বলছি। কাজে এটা আপনাকে মাথায়। 2 নম্বর আসেন, রাজনীতিবিদরা তারা সব পারে, অ্যাবসার্ড। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে যখন ক্ষমতা চলে যায়,
কারা কারা নিছে? সামরিক শাসনের মধ্যে ক্ষমতা হারাইছে, এরশাদ সাহেব ক্ষমতা নিছে, 111-এ ক্ষমতা নিছে, ইউনূস সাহেব বসছে। তো রাজনীতিবিদ যদি এত পরিপক্ক, আপনার ত্রুটিটা কোথায় ছিল যে আপনার ক্ষমতা যাওয়ার পর নির্বাচন দিয়ে যাইতে পারলেন, আরেকটা নির্বাচন সরকার না দিয়ে আপনি চলে গেলেন, আরেকটা লোক আসলো? এটা তো রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতা। রাজনৈতিক দল মানি যে দে নো এভরিথিং নট কারেক্ট। আপনি যদি বলেন ইউনূস সাহেব রাজনীতিবিদ না, আমি একমত, আমি দ্বিমত করছি না। আপনি যদি বলেন ফখরুদ্দিন সাহেব উনিও রাজনীতিবিদ না, আমি একমত। কিন্তু আপনি যদি শুধু ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব কম্পেয়ার করেন, তাহলে নিঃসন্দেহে বলবেন ইউনূস সাহেব ভালো। তাহলে ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন, তখন মাটি থরথরায় কাঁপতো। ইউনূস সাহেবের পাশে একজন সেনাপ্রধান আছেন, তারে সহযোগিতা করার জন্য মাটি কাঁপছে না। কারণটা কি? এটা কি ইউনূস সাহেবের ব্যর্থতা আর ওটি কি ফখরুদ্দিন সাহেবের সাকসেস? নো, কোঅপারেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। ইউনূস সাহেব ইজ নন কোঅপারেটেড, পরিষ্কার। সুতরাং বিষয়টা আপনাকে ওইভাবে ভাবতে হবে। সুতরাং এইখানে আপনি রাজনীতিবিদদের ফেইলিউর আছে, রাজনীতিবিদদের ফেইলিউর বইলেই বাংলাদেশ সামরিক শাসন আসছে, রাজনীতিবিদদের ফেইলিউর বইলেই আপনার 111 আসছে। রাজনীতিবিদ মানি এভরিথিং নয়। তাহলে আপনি কেন জানলেন না? আপনার গোয়েন্দা ছিল, আপনার এসআই, আপনার ডিজিএফআই সব ছিল, আপনার অভ্যুত্থান হয়ে গেল। অভ্যুত্থান হচ্ছে কখন? প্রশাসন যখন ঘুরে দাঁড়ায়। সব অভ্যুত্থান প্রশাসন যখন ঘুরে দাঁড়ায়। সামরিক অভ্যুত্থান মানে সামরিক বাহিনী ঘুরে দাঁড়াইছে। শেখ হাসিনা চলে গেছে মানে আর্মি তাকে ফাইনালি কোঅপারেট করে নাই। সুতরাং এটা মাথায় রাখতে হবে। রাজনীতিবিদ মানে তারা সবকিছু করতে পারে? নো, তারা ড্যামেজ করছে বলেই ওরা আসতে পারছে, তারা পুঙ্খানুপুঙ্খানু নয় বলেই তারা আসতে পারতেছে। হাসিনা যখন চলে গেল তখন তো রাজনীতিবিদ কারো ক্ষমতা বসায় নাই, দেশবাসী তো কোনো রাজনীতিবিদের নাম বলে নাই। কেন বলে নাই? বলতে পারতো তো, কথার কথা বলছি, বলতে পারতো তো। সুতরাং রাজনীতিবিদ মানেই একেবারে সব বোঝেন, সব জানেন তা না, তারা মঙ্গল গ্রহেন না। অতীতে যারা রাজনীতি, যারা ক্ষমতায় ছিলেন, তাদের কি, কার কি ক্রাইটেরিয়া, তারা কিভাবে চালিয়েছেন? আপনি একা দেশ চালাইতে পারবেন না। ইউ মাস্ট বি কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ইফ ইউ আর নট কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ইউ উইল সাফার ফর এ লং। কিচ্ছু করার নেই। সুতরাং এখানে কারো ব্যর্থতা আমি দেখতে চাই না, ব্যর্থতা আপনি বললেই হবে না। অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট রাজ্জাককে শুনছিলেন আপনি সার্বিকভাবে। আমি আর কি বলবো, উনি যেভাবে বললেন আমার তো আর বলার কিছু নাই। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিলেন কি নির্বাচন করে নাকি নির্বাচন ছাড়া? নির্বাচন ছাড়া, তথাকথিত নির্বাচন। শেখ হাসিনা, সেই কারণেই আমি বললাম মানুষ নির্বাচনের উন্মুখ হয়েছিল ওই কারণে। শেখ হাসিনা কিন্তু একজন মারাত্মক রাজনৈতিক পরিবারের লোক। 16 বছর অরাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল। 2018 সালে তাকে বৈধতা দিছিল। আবার আজকে যারা সবচেয়ে বড় দল, তারা আবার 2024-এ নির্বাচনে যায়নি। কথা ছিল কি, লেভেল প্লেইং ফিল্ড নাই। সেই প্রশাসনের লোক এখনো বিরাজমান। আজকে কিন্তু তারা নিশ্চিত যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে। কিন্তু জামাত আবার বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটা আবার আমরা কি বলছি, জামাত ছোট দল, তাই সে নির্বাচন যাতে না করা লাগে সেই অজুহাতে বলছে। বাট প্রশ্ন আমার, জামাত বাদ দিলাম, কিন্তু ওই একই প্রশাসনের অধীনে আজকে কেন আপনারা নিশ্চিত হলেন লেভেল প্লেইং ফিল্ড? 1 নম্বর। 2 নম্বর হলো সকল রাজনৈতিক দল, উনি বলছেন যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। অফকোর্স, আমি তো সেটা বলিনি। আমি বলছি যে ওই রকম একটা ঘটনার পর জনসাধারণ বা ছাত্র জনতা যারা, আমি বিএনপির বা আওয়ামী লীগ বা জামাতের কথা বলছি না, কোনো জনগণের পক্ষ থেকে তো এইটা আসে নাই অমুক কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে দেওয়া হোক। ইউনূস সাহেবকে চুজ করলো। আবার এই রাজনীতিবিদ, উনি বললেন আন্দোলন করছে ছাত্ররা, কেন? ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে। ভুল করেছেন আপনি, কোটা আন্দোলন করেছিলেন। না, আমি তা বলছি না। ছাত্ররা যে ফাইনালি গিয়ে জীবন দিল, কেন? ভোটাধিকারের জন্য। ভোটাধিকারটা নষ্ট করছে কে? রাজনীতিবিদরা। শেখ হাসিনা অহংকারী রাজনৈতিক পরিবারের, বাংলাদেশে যারা স্বাধীন করে আনছে এটার ধারক বাহক হিসেবে, দায় তো রাজনীতিবিদ। ভোটাধিকার কেড়ে নিছে রাজনীতিবিদ। ইউনূস সাহেব তো ভোটাধিকার দিচ্ছে, আপনাকে নির্বাচনের তারিখ দিচ্ছে। ব্যর্থ 16 বছর কোনো ভোটাধিকার শব্দই করতে পারেননি নির্বাচনের জন্য। এটা কিন্তু আমি দুঃখে বলছি, শখে বলছি না। এরপরে আসেন আপনি, রাজনীতিবিদরা কথায় কথায় বলতেছেন উনি একটি অনির্বাচিত সরকার, উনি পারবেন না। রাজনীতিবিদরাই তো অসাংবিধানিক সরকারকে সমর্থন দিচ্ছেন। কেন?
আপনি তখনই শব্দ করতেন, অরাজনৈতিক ব্যক্তির দিব না। দ্বিতীয় কথায় আসেন, উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশে এই প্রথম একজন লোক অন্তর্বর্তীকালীন সরকার, অন্তত এই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে। অন্তর্বর্তীকালীন সরকার মানে পরিষ্কার উনি সংবিধানের বাইরের সরকার। আর যে লোক সংবিধানের, যে সরকারটা সংবিধানে না, তার জন্য ওই সংবিধান নয়, সে অলিখিত সংবিধানের দায়িত্বে আছেন। প্রশ্ন করতে পারেন কিভাবে, উনি আইনের লোক, উনি হয়তো বলবেন রেফারেন্সের মাধ্যমে আসছেন, না আসছেন, সেটা 106-এর একটা ওপিনিয়ন দিয়ে আসছেন, কিন্তু উনি ওত নিছেন কি হিসাবে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো। কেউ বলে তাহলে তো ওই সংবিধান যেহেতু আমি সরকারটা সংবিধানে নাই, সংবিধানটা আমার অলিখিত সংবিধান, এখনো চলছে অলিখিত সংবিধান, সংস্কার চলছে, ঐক্যমত্য চলছে, ইত্যাদি ইত্যাদি। আপনি আইনের ছাত্র, যেই শব্দটা আইনে নাই সেই শব্দটা আমি কোর্টে গিয়ে বলতে পারবো না এই শব্দের মানে এই আইনটা বুঝাইছে, এটা আমি বলতে পারবো না। এটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা অলিখিত সংবিধানে আছে। আপনি নির্বাচন করবেন, আপনার সংবিধানটা কোথায়? সংবিধান তো শেখ হাসিনা নিয়ে গেছে। সংবিধান এই অধিকার কাউকে দেয় নাই যে আপনি চলে যাবেন সাংবিধানিক দায়িত্ব কাউকে না বুঝাই দিয়ে। আপনি যখনই দায়িত্ব বুঝাবেন তখনই আপনি সংবিধান বুঝাই দিচ্ছেন। আপনি যাওয়ার সময় সংবিধান নিয়ে, ওই দিন থেকে বাংলাদেশের সংবিধান শেষ, যে যত কথাই বলেন। 2 নম্বর, কেউ বলেন তাকে, ইউনূস সাহেবকে নির্বাচন দিয়ে যাবেন, কিছু রুটিন কাজ করবেন। কোথায়? বঙ্গভবনে যেদিন তাকে দায়িত্ব দেয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বাংলাদেশে, ইউনূস সাহেবকে কে কোন দায়িত্ব দিছিল? ইউনূস সাহেব রুটিন কাজ, বাজেট দিছে না, সে বাজেট তো রাষ্ট্রীয় কাজ, রেগুলার সরকারের কাজ নয়। আপনি যদি ওইভাবে বলেন। 2 নম্বর, একটা অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছি, উনি অলিখিত সংবিধানের মধ্যে আছেন এবং উনি যা কিছু করতেছেন টোটালটা অসাংবিধানিক, মানে অলিখিত সংবিধানের উপরে। এইবার আসেন, আপনাকে আরেকটা কথা বলি। 2000 এই যে সরকারের কথা বলতেছেন, এই যে আজকে ইউনূস সরকার শেষ করতে হবে, ক্রাইসিসের মধ্যেও একটা মিটিং করে, যেমন যে প্লেন ক্র্যাশ হয়েছিল, একটা বিভিন্ন দলের ডাইকে উনি একটা মিটিং করছেন, কি ক্রাইসিস টাইমে ডাকছেন। বিগত সরকারের সময় যে ক্রাইসিস গুলো হয়েছে, এই যে জঙ্গি দমন, তাতেও তো রাজনৈতিক দলদেরকে ডাকে নাই, আয়নাগর বানাইছে, কিংবা বিনা বিচারে হত্যা হচ্ছে, শাপলা চত্বরে সেনা অফিসার হত্যা হয়েছে, সব ভাবলাম সেনা অফিসার হত্যা হয়েছে 57 জন, তখনও তো কোনো রাজনৈতিক দলগুলোর ডাইকে মিটিং করে নাই, কোনো রাজনৈতিক দল তো কোনো কথা বলেননি। শেখ হাসিনা তো রাজনৈতিক সরকার। সুতরাং আমি রাজনীতির বিরোধী নই, কিন্তু আমরা যেটি বলছেন যে রাজনীতিবিদ কেউ যদি ব্যর্থ হয়, তারপরেও রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই। ব্যর্থ হয় সেটা ঠিক আছে, আপনি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদ কিরকম, রাজনীতিবিদটা কেমন? আপনি যদি শেখ হাসিনার বিকল্প সেখানে হাসিনা খোঁজেন, তাহলে দেশের অবস্থা কি হবে? সুতরাং আপনাকে সৎ চিন্তায় সৎ রাজনীতি। অসংখ্য ধন্যবাদ। আমাদের ওনার কথার সাথে একমত হয়ে বলতে একটা কথা, বর্তমান রাজনীতির 3টে স্টেক হোল্ডার আছে। আমি আমার বিশ্বাস থেকে বলছি, এরকম ক্রাইসিসে আর্মি একটা বিরাট স্টেক হোল্ডার, তারা সবচেয়ে বড় ড্রাইভিং সিটে বসে আছে, এরা একটা বড় স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, এবং এনসিপি জামাত একটা স্টেক। এইটার সমন্বয় যদি না হয়, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%। এইসব কথা বলবেন না।